হ্যালো এভরিওয়ান, তোমাদের ক্লাস 8-এর শিলা অধ্যায়টা আমাদের হচ্ছিল। শিলার মধ্যে আমরা আগের দিনে প্রথম যে শিলাটা ছিল অর্থাৎ আগ্নেয় শিলা, যাকে প্রাথমিক শিলা বলা হয়, তো সেই শিলাটা সম্পর্কে আমরা জেনেছিলাম, ভাগ উপবিভাগ যা ছিল উদাহরণ সহকারে সব পড়েছিলাম। আজকের বিষয় হচ্ছে পাললিক শিলা। আজকে আমরা দেখব পাললিক শিলার সংজ্ঞা, উদাহরণ, কিভাবে পাললিক শিলার সৃষ্টি হয়, পাললিক শিলার বৈশিষ্ট্য কী কী, ঠিক আছে, এছাড়াও জীবাশ্ম, হ্যাঁ, কীভাবে সৃষ্টি হচ্ছে সেইগুলো, এবং তার সঙ্গে 3টে গুরুত্বপূর্ণ পাললিক শিলার পরিচয় এবং সেগুলো কিভাবে পড়বে, বৈশিষ্ট্য আকারে কী কী পয়েন্ট হিসেবে পড়বে সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, তাহলে আজকে শুরু করছি। তাহলে দেখো, হেডিং দেওয়া আছে পাললিক শিলা। তাহলে আমরা আগের দিনে পড়েছিলাম যে আগ্নেয় শিলা। আগ্নেয় শিলার কী হচ্ছে, বিভিন্ন ভূমিরূপ সৃষ্টি হচ্ছে আগ্নেয় শিলার ফলে। তারপরে এখানে ভূমিরূপের নিচে ধরে নাও এখানটাতে সমুদ্র রয়েছে, ঠিক আছে, এটা সমুদ্র। এরপরে বিভিন্ন বহুদিন এই আগ্নেয় শিলাগুলোর ফলে আগ্নেয় শিলার সৃষ্টি হচ্ছে। তার ফলে কি হচ্ছে, সেই শিলাগুলো থেকে ধরে নাও এটা আগ্নেয় শিলার একটা পাহাড়, ধরে নাও এটা গ্রানাইট দিয়ে একটা ছোট্ট একটা পাহাড় রয়েছে, এবং এই শিলাটা প্রতিদিন সূর্যালোক, বৃষ্টিপাত, হিমবাহ, বিভিন্ন বহির্জাত প্রক্রিয়া, এগুলো হচ্ছে বিভিন্ন বহির্জাত প্রক্রিয়া, বৃষ্টিপাত, যেগুলো আমরা চোখে দেখতে পাচ্ছি, পৃথিবীর ভূপৃষ্ঠের বাইরে যে প্রক্রিয়াগুলো চলছে, যার ফলে ক্রমাগত ভূপৃষ্ঠের ক্ষয় হচ্ছে, সেগুলো হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। তো এই প্রক্রিয়াগুলো ফলে বহির্জাত বিভিন্ন প্রক্রিয়া, তাহলে কি কি বহির্জাত প্রক্রিয়া বললাম? বৃষ্টিপাত হতে পারে, সূর্যালোক, হিমবাহ, সমুদ্র তরঙ্গ, অনেক কিছু হতে পারে, বায়ু হতে পারে, সমুদ্র তরঙ্গ হতে পারে। এই যে সমুদ্রের ঢেউটা বারবার বারবার যদি ধাক্কা খায় তাহলে দেখবে এখানে আঘাতপ্রাপ্ত হয়। তো এইগুলোর প্রভাবে কি হচ্ছে না, এই আদি শিলা অর্থাৎ কিনা আগ্নেয় শিলার ক্ষয় হতে থাকে, ঠিক আছে, ধীরে ধীরে প্রাকৃতিক প্রক্রিয়ায় ক্ষয় হয়, এবং এইসব বিভিন্ন বহির্জাত প্রক্রিয়ার কারণে যে ক্ষয়টা হচ্ছে, এবং ক্ষয়ের ফলে যে ক্ষয়জাত পদার্থগুলো সেগুলো কি হবে, একদম প্রথমে বিভিন্ন আকারে থাকবে, কণা কণা, বড় আকৃতি এরকম থাকবে, ঠিক আছে। এই ক্ষয়জাত পদার্থগুলো এসে কোথায় সঞ্চিত হয়? সমুদ্রে। এটা রয়েছে সমুদ্র, সমুদ্রের তলদেশে এসে এটা সঞ্চিত হয়। এগুলো সব গড়িয়ে গড়িয়ে এখানে এসে পড়ে, সমুদ্রের তলদেশে সঞ্চিত হয়। এরকমভাবে ক্রমাগত সঞ্চিত হতে থাকে, বহু বছরের পর বছর সঞ্চিত হতে থাকে। এবং কি হচ্ছে, ধরো প্রথমে একটা লেয়ার এরকম করে পড়লো, তারপরে আবার একটা লেয়ার পড়লো, এরকম করে আবার একটা লেয়ার পড়লো, তার ফলে কী হচ্ছে, এরকম লেয়ারের পর লেয়ার একটা পড়ে যাচ্ছে, বালিকণা এগুলো। তার ফলে কী হচ্ছে, একটা চাপ সৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে, স্তরটার ফলে ওপর দিক থেকে চাপও দিচ্ছে, এবং এর তলা দিকে প্রচুর তাপও রয়েছে, ভূপৃষ্ঠের নিচের দিকে প্রচুর তাপ রয়েছে। তার ফলে চাপ আর তাপের ফলে কি হচ্ছে, প্রচুর পরিমাণে এইগুলো জমাট বেঁধে শক্ত হয়ে যাচ্ছে, সেটা চেপে এই ছোট্ট একটা আকারে শিলাতে পরিণত হচ্ছে। দিয়ে যখন ওটা জমাট বেঁধে একটা শিলা তৈরি করছে, সেই শিলাটা হচ্ছে পাললিক শিলা, ঠিক আছে, পাললিক শিলা। তো এই পাললিক হচ্ছে বিভিন্ন পলল থেকে সৃষ্টি হচ্ছে বলে, পলল থেকে পাললিকটা এসেছে। পলল মানে ওই যেগুলো ক্ষয়জাত পদার্থগুলো, মানে বালি, পলি, কাদা, এই জাতীয় পদার্থগুলো বেশি থাকার জন্য এটাকে বলছে পাললিক শিলা। হলো, তাহলে এটা কিন্তু, তাহলে আমরা প্রথম 1 নম্বরে আমরা কি পড়বো? পাললিক শিলা। এটা আমরা প্রক্রিয়াটা পড়লাম। পাললিক শিলা প্রথমে আমরা সংজ্ঞা পড়ব, এবং সংজ্ঞা থাকলে উদাহরণ বলা, না থাকলেও তোমাদেরকে উদাহরণ লিখতে হবে। কিন্তু 2 নম্বর কিভাবে সৃষ্টি হয়, পাললিক শিলা কিভাবে সৃষ্টি হচ্ছে, আমি পুরো কোশ্চেনটা লিখছি না, পাললিক শিলা কিভাবে সৃষ্টি হচ্ছে, যে এই প্রক্রিয়াটা বললাম, যে বছরের পর বছর ওই ক্ষয়প্রাপ্ত পদার্থগুলো স্তরে স্তরে সঞ্চিত হচ্ছে, তারপর ওপর থেকে ওপর স্তরে চাপের ফলে, ওদিক থেকে চাপের ফলে শক্ত হয়ে একটা পাললিক শিলা গঠন করছে। যদিও তাপটা এক্ষেত্রে খুব একটা বেশি কাজ করে না, তাপটা মেনলি রূপান্তরিত শিলাতে কাজ করে, চাপ এবং তাপ। পাললিক শিলায় চাপটাই বেশি কাজ করে, ঠিক আছে, এর ফলে পাললিক শিলা তৈরি হচ্ছে। তো পাললিক শিলার উদাহরণ কি কি হতে পারে? পাললিক শিলার বালি দিয়ে গঠিত বেলে পাথর হতে পারে, কাদা দিয়ে গঠিত কাদা পাথর হতে পারে, ঠিক আছে, এই জাতীয় পদার্থগুলো হচ্ছে উদাহরণ। এছাড়া চক, হ্যাঁ, কংগ্লোমারেট, এগুলো হচ্ছে এদের উদাহরণ। এরপরে হচ্ছে বৈশিষ্ট্য। নেক্সট পয়েন্ট আমরা পড়ব, 3 নাম্বার হচ্ছে বৈশিষ্ট্য। 1 মিনিট দেখো, এখানে আমি কোশ্চেনগুলো একটা একটা করে দেখছি আর আলোচনা করে দিচ্ছি। প্রথমে যেটা ছিল সেটা হচ্ছে সংজ্ঞা উদাহরণ, যেটা আমাদের অলরেডি হয়ে গেছে।
কিভাবে সৃষ্টি হয়ে গেছে। এরপর আমরা বৈশিষ্ট্যটা দেখব। হ্যাঁ, এটা পাললিক শিলার বৈশিষ্ট্যটা খুব ইম্পর্টেন্ট। কিভাবে দেখো, পাললিক শিলার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে স্তরায়ন ও চিড়। স্তরায়ন মানে হচ্ছে স্তর থেকে এসেছে, মানে যেহেতু আমি দেখলাম প্রথমে যে পুরো প্রথম দিকে এরকম করে একটা একটা লেয়ারের স্তর, কাদা পাথরের স্তর রয়েছে, এরকম করে বেলে পাথরের স্তর, এরকম করে এক একটা স্তর রয়েছে, বিভিন্ন স্তর একটা একটা জমে তারপর সেটাকে ওপর চাপ সৃষ্টি হয়েছে। তার ফলে যদি দেখো বিভিন্ন শিলার স্তর বিভিন্ন রকম হতে পারে। ঠিক আছে, তো এইটা হচ্ছে স্তর দেখা যায়। এবং চিড় মানে হচ্ছে ফাটল, যত বেশি স্তর থাকবে সেই স্তর বরাবর অনেক সময় চিড় হয়। ধরো এরকম একটা ভূমিরূপ আছে, পরপর পরপর এরকম করে ভূমিরূপটাতে স্তর রয়েছে, এবারে স্তর বরাবর এখানে ফাটলের ভঙ্গুরতা অনেক বেশি হয়ে যাবে, ফাটলের অনেকটা ফাটলের সুযোগ থাকবে। যেমন আগ্নেয় শিলাতে যেমন একটা পুরোপুরি একটা পাথর, সেখানে পুরোটাকে ক্ষয় করতে অনেকটা শক্তি প্রয়োজন, সেক্ষেত্রে সেটা করাটা সম্ভব হয় না, ওই জন্য সব থেকে বেশি শক্তিশালী হয় আগ্নেয় শিলা। আর এইটা হচ্ছে যেহেতু অনেক ভাগে বিভক্ত হচ্ছে, অলরেডি এখান থেকে ফাটল সৃষ্টি হতে পারে। ঠিক আছে, ওই জন্য এটাকে চিড় চিড় দেখা যাচ্ছে। এটা হচ্ছে, এবার হচ্ছে স্তরায়ন। স্তরায়নটা অলরেডি বোঝালাম যে পরপর স্তর ভেদে হচ্ছে বলে এটাকে স্তরায়ন বলছে। তারপর রয়েছে জীবাশ্ম। জীবাশ্মতে দেখো, জীবাশ্মটা খুব ইম্পর্টেন্ট, কারণ এটা আমি লিখে দিয়েছি এখানে জীবাশ্ম কী, এটা কিন্তু আমি বলে দিলাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু তোমাদের 1 বা 2 এর জন্য আসতে পারে। ঠিক আছে, জীবাশ্ম কী? তাহলে জীবাশ্ম হচ্ছে, আমরা ছোটোবেলা থেকেই শুনে আসছি জীবাশ্ম বা ফসিল, দুটো নামই কিন্তু মাথায় রাখবে। হ্যাঁ, ফসিল, ইংলিশটাও কিন্তু অনেক সময় ফসিলও দিয়ে দেয়। তাহলে জীবাশ্মটা কি হচ্ছে না, এই যে পরপর স্তরগুলো সঞ্চিত হচ্ছে সমুদ্রগর্ভে, তখন কি হয়, যদি কোনো প্রাণী বা কোনো উদ্ভিদ এখানে কোনো স্তরে এসে নিচে জমে যায়, সেক্ষেত্রে তখন কি হবে, ওই যে প্রাণী বা কোনো উদ্ভিদের পাতা ডাল কিছু তখন ওই দুটো পাথরের মধ্যে সঞ্চিত হয়ে যায়, তখন সেইটা ছাপ হয়ে যায়। ধরো এখানে একটা মাছ আছে, তাহলে মাছটার একটা প্রস্তরীভূত হয়ে যায়, পুরো একটা ছাপ তৈরি হয়। ঠিক আছে, তো এই পাথরের মধ্যে যে ছাপগুলো দেখতে পাওয়া যায়, বিভিন্ন উদ্ভিদ বা প্রাণী দুটোই হতে পারে, সেই প্রস্তরীভূত হয়ে যাওয়াটাকে, যে ছাপটা রয়ে যাচ্ছে, এটাকে বলছে জীবাশ্ম। ঠিক আছে, বা ফসিল। যেন জীবের অশ্ব পড়ে থাকছে, সেই জন্য জীবাশ্ম বলছে। তাহলে এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট হচ্ছে সছিদ্রতা ও ভঙ্গুরতা। সছিদ্রতা আমি আগে অলরেডি আলোচনা করেছিলাম, প্রবেশ্যতা সছিদ্রতা আগের ভিডিওতে। যে সছিদ্রতা হচ্ছে যে শিলার মধ্যে যতটা ছিদ্র থাকে, ধরো এই যে শিলাটা, এই শিলার মধ্যে যতটা ছিদ্র রয়েছে আর যতটা পদার্থ রয়েছে তাদের যে অনুপাত। ঠিক আছে, ধরে নাও এর মধ্যে 4% রয়েছে ছিদ্র, আর এখানে ধরে নাও 10 রয়েছে আয়তন, তাহলে এর সছিদ্রতা হচ্ছে 4:5, মানে 2:5। ঠিক আছে, যথেষ্ট সছিদ্র, 5 ভাগের মধ্যে 2 ভাগ ছিদ্র রয়েছে, মানে অনেকটাই বেশি সছিদ্র রয়েছে। তো ওই শিলার মধ্যে যখন যে ছিদ্রগুলো থাকে, সেই ছিদ্রের সঙ্গে যে মোট আয়তনের অনুপাত, সেটাই হচ্ছে সছিদ্র। এই ক্ষেত্রে, এই পাললিক শিলার ক্ষেত্রে কিন্তু সছিদ্রতা দেখা যায়, বেশ সছিদ্র হয়। আচ্ছা, সছিদ্র হয়ে যায় মানে কারণ এই সছিদ্রতাগুলো থাকে বলেই কিন্তু আমরা যে পেট্রোল জাতীয় পদার্থ সেগুলো পাই। আমরা যখন পড়বো যে কীভাবে পেট্রোল পাচ্ছি এই 5 নম্বর পয়েন্টে, তখন বলবো যে সছিদ্রগুলোতেই কিন্তু মেনলি খনিজ তেলটা পাওয়া যায়। যেখানে যেসব শিলা সছিদ্র হবে, মানে ছেদ থাকবে, সেখান থেকে কিন্তু খনিজ তেলটা পাবো। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল সছিদ্রতা এবং ভঙ্গুরতা। ছিদ্র হলেই বা স্তরায়ন হলে ভঙ্গুরতার পরিমাণটাও অনেকটা বেড়ে যেতে পারে। নেক্সট হচ্ছে প্রবেশ্যতা বেশি। প্রবেশ্যতা বেশি হবে এইখানের, কারণ এখানে স্তরের একটা ভাগ রয়েছে, সছিদ্রতা রয়েছে, ওই জন্য খুব বেশি প্রবেশ করতে পারবে, অনেকটাই বেশি জল ধরে রাখার ক্ষমতাও থাকবে। ঠিক আছে, নেক্সট পয়েন্টে চলে যাবো। এইটা খুব ইম্পর্টেন্ট, কয়লা ও খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস। এটাও একটা আলাদা প্রশ্ন আসতে পারে এখান থেকে, যে কিভাবে এগুলো সঞ্চিত হয়, কয়লা কিভাবে তৈরি হয়, খনিজ তেল কিভাবে তৈরি হয়, সেগুলো আসতে পারে। আচ্ছা, কয়লা খনিজ তেলে আমরা একটু একটা লেয়ার আঁকি আগে, তাহলে সুবিধা হবে বোঝাতে। তাহলে কি হচ্ছে না, এই যে বিভিন্ন প্রকৃতির শিলা স্তরীভূত হচ্ছে এখানে বিভিন্ন আকারে। ঠিক আছে, এরকম করে শিলা সঞ্চিত হচ্ছে। এটা একটা শিলা, এটা একটা শিলা, এরকম করে অনেক স্তর হচ্ছে। ঠিক আছে, তো এই স্তরগুলোর মধ্যে
প্রায় 30 থেকে 35 কোটি বছর আগে ভূ আন্দোলনের ফলে, ভূ আন্দোলন মানে হচ্ছে পুরো পাতগুলো এলোমেলো হয়ে যাওয়া, বা যাকে ভূমিকম্প বলি, বড় আকারের ভূমিকম্প। তো ভূ আন্দোলনের ফলে কি হয়েছিল না, পৃথিবীর অরণ্য ভূগর্ভে পুরো চাপা পড়েছে। যত পরিমাণ অরণ্য ছিল পৃথিবীর পৃষ্ঠের উপরে, সব পুরোটাই পৃথিবীর পাতের নিচে ঢুকে যায়। ঠিক আছে, এর ফলে যখন ওই পৃথিবীর অরণ্যগুলো ভূগর্ভে চাপা পড়ে যায়, তখন ভেতরে চলে যাওয়া মানে কি, ওখানে প্রচণ্ড তাপ থাকবে, ভূপৃষ্ঠের নিচে অনেক তাপ থাকে, এবং চাপ এবং তাপে সেগুলো গলীভূত হয়। চাপ এবং তাপে কিন্তু সেগুলো কিন্তু উদ্ভিদ কাণ্ডে যে কার্বনটা থাকে, এখানে অনেক কার্বন থাকে, সেই কার্বনটা কয়লাতে পরিণত হয়, পুরো জমে, এবং সেটাকে কার্বন থেকে কয়লাতে পরিণত হচ্ছে। এবং কয়লার বেল্টটা হচ্ছে সব থেকে নিচে এই পজিশনে থাকে। বহু বছর আগে, তো 30-35 বছর আগে, ওই জন্য কয়লার বেল্টটা সব থেকে নিচে থাকে, অনেকটাই গভীরে। ঠিক আছে, এটা হচ্ছে কয়লা। তাহলে 30-35 বছর আগে যখন পুরো পৃথিবীর অরণ্যগুলো যখন ভূপৃষ্ঠের নিচে ঢুকে যায়, তার ফলে চাপ ও তাপে প্রস্ফুটিত হয়ে উদ্ভিদের যে কাণ্ড থাকে, উদ্ভিদের কাণ্ডে অনেক কার্বন থাকে, সেই কার্বনগুলো জমাটবদ্ধ হয়ে পড়ে কয়লাতে পরিণত হয়ে একদম ভূপৃষ্ঠের তলদেশে সঞ্চিত থাকে। এটা হচ্ছে কয়লা কিভাবে সৃষ্টি হয়। ঠিক আছে, এটা কিন্তু প্রশ্ন আসতে পারে, কিভাবে সৃষ্টি হয় কয়লা। হ্যাঁ, তারপরে হচ্ছে খনিজ তেল আর প্রাকৃতিক গ্যাস, এটা একসাথে বলতে পারি। এটা যেমন 30 থেকে 35 বছর হলো, এই ক্ষেত্রে এগুলো কিন্তু একটু কম পরে হয়েছে, প্রায় এটা 7 থেকে 10 কোটি বছর আগে, 30 থেকে 35 কোটি বছর আগে হয়েছিল। এটা 10 থেকে 7 কোটি, এটা অনেকটা পরে হয়েছিল। তো এগুলো কি হয়েছিল না, এখানে প্রাণীগুলো, যে সমস্ত প্রাণী ছিল সামুদ্রিক প্রাণী বা স্থলভাগের প্রাণী, সেইগুলো চাপা পড়ে যায়। এখানে যেমন উদ্ভিদটা পড়েছিল, খনিজ তেল আর প্রাকৃতিক গ্যাসের মধ্যে প্রাণীগুলো চাপা পড়ে যায়, এবং সেই ভূগর্ভের তাপ এবং চাপে দেহাবশেষের মধ্যে যে হাইড্রোজেন আর কার্বনের উপস্থিতি থাকে। এখানে যেমন শুধুমাত্র কার্বন ডাই অক্সাইড ছিল, ওখানে কিন্তু H2 আর কার্বন, এটা হচ্ছে প্রাণী। এগুলোর ফলে H2 আর কার্বনের ফলে কি হচ্ছে, এগুলো সঞ্চিত হচ্ছে, এবং সঞ্চিত হয়ে সেগুলো গলিত হয়ে পেট্রোলের এবং প্রাকৃতিক গ্যাসে দেখা গেছে। তো পেট্রোলটা অনেকটাই, মানে পেট্রোল মিন্স খনিজ তেল, খনিজ তেলের মধ্যে ওটা একটা ভাগ। তো সেই খনিজ তেলটা এইগুলো হাইড্রোজেন আর কার্বন গলিত হয়ে পরে হয়েছিল। আর প্রাকৃতিক গ্যাসটা একটু ওপর দিকে স্তরে দেখা যায়। ধরে নিচ্ছি আমি রেড কালার দিয়ে খনিজ তেলটা দেখাচ্ছি, এই লেয়ারে খনিজ তেল রয়েছে, এই লেয়ারে খনিজ তেল রয়েছে, এবং প্রাকৃতিক গ্যাসটা হয়তো এই লেয়ারে। ব্লু কালারটা হচ্ছে প্রাকৃতিক গ্যাস। এটা হলো প্রাকৃতিক গ্যাস। ঠিক আছে, তাহলে এরকম করে খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস আর কয়লা সৃষ্টি হয়েছে। এগুলো কিন্তু আলাদা আলাদাভাবে পড়তে হবে, কিন্তু 2 নম্বরের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, নেক্সট হচ্ছে কাঠিন্য। কাঠিন্য মানে হচ্ছে ভঙ্গুরতা, ভঙ্গুরতা বেশি মানে কাঠিন্য কম। কাঠিন্য যেমন আগ্নেয় শিলার ক্ষেত্রে কাঠিন্য অনেক বেশি ছিল, কিন্তু এক্ষেত্রে কিন্তু ক্ষয় প্রতিরোধী ক্ষমতাটাও পয়েন্ট একটা হতে পারে। ক্ষয় প্রতিরোধী ক্ষমতাটা বিভিন্ন বিভিন্ন শিলাতে বিভিন্ন রকম হয়। তো এখানে যেমন কাঠিন্যটা, এখানে লিখতে হবে কাঠিন্যটা খুব কম নয়, তবে আগ্নেয় শিলার তুলনায় কম, এটা লিখতে হবে। তো এটা আমাদের মোটামুটি সংজ্ঞা উদাহরণ, কিভাবে সৃষ্টি হচ্ছে, এই শিলার বৈশিষ্ট্যগুলো কী কী, তার সাথে জীবাশ্ম কাকে বলে, কয়লা কীভাবে সৃষ্টি হচ্ছে, খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস কীভাবে সৃষ্টি হচ্ছে, এগুলো নিয়ে আমাদের পুরোপুরি আলোচনা হলো। এর পরেরটা হচ্ছে উৎপত্তি অনুসারে শ্রেণীবিভাগ, সংঘাত আর অসংঘাত। ঠিক আছে, আচ্ছা, এই শ্রেণীবিভাগটা আলাদাভাবে সংঘাত কাকে বলে, অসংঘাত শিলা কাকে বলে, পাললিক শিলা কাকে বলে, সেগুলো আসতে পারে। সংঘাত হচ্ছে যখন বহু বছর ধরে ক্ষয়প্রাপ্ত হচ্ছে, ক্ষয়প্রাপ্ত হয়ে সছিদ্রতা অনেক বাড়িয়ে দিচ্ছে শিলা, যেসব পাললিক শিলা, সেটাকে বলা হয় সংঘাত। মানে মেনলি সংঘাত বলছে, মেনলি যান্ত্রিক উপায়ে এটা হয়। ঠিক আছে, বিভিন্ন যান্ত্রিক উপায়ের মাধ্যমে এটা হচ্ছে। যেমন এক্সাম্পল যদি দেখো, তাহলে হচ্ছে কংগ্লোমারেট হতে পারে। ঠিক আছে, ব্রেক্সিয়া হতে পারে। আচ্ছা, অসংঘাত হচ্ছে এটা রাসায়নিক প্রক্রিয়া, এটা হচ্ছে যান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে, আর এটা হচ্ছে রাসায়নিক প্রক্রিয়া। যান্ত্রিক প্রক্রিয়া মানে যেসব ন্যাচারাল জিনিসগুলো আছে, বৃষ্টিপাত, হিমবাহ, যেগুলো বললাম প্রথমে, সমুদ্র তরঙ্গ, এগুলোর ফলে যদি ক্ষয়প্রাপ্ত হয় এবং ক্ষয়প্রাপ্ত হয়ে একটা নতুন ভূমিরূপ সৃষ্টি করছে ওগুলোকে সরিয়ে দিয়ে,
তখন হচ্ছে যান্ত্রিক, সেটাকে বলছে যান্ত্রিক, অর্থাৎ যান্ত্রিক উপায়ে প্রাকৃতিক নিয়মের মাধ্যমে বহু বছর ধরে ক্ষয়প্রাপ্ত হয়ে হয়ে একটা সছিদ্রপূর্ণ একটা শিলা গঠন করছে, যে পাললিক শিলাটা, সেটাই হচ্ছে সংঘাত। আর অসংঘাত হচ্ছে রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে হয়। রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে হয় মানে মানে হচ্ছে বিভিন্ন পদার্থের মাধ্যমে রাসায়নিক ক্রিয়া করে, ঠিক আছে। যেমন অ্যাসিডের সাথে একটা বিক্রিয়া করতে পারে, যদি জলের মধ্যে লবণতা বেশি থাকে তার ফলে যদি শিলাটা পরিবর্তন হয় সেই ক্ষেত্রে, ঠিক আছে। চুনের সাথে বিক্রিয়া করে একরকম হতে পারে, সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার ফলে হচ্ছে অসংঘাত। তো রাসায়নিক বিক্রিয়ার ফলে যেসব পাললিক শিলার সৃষ্টি হচ্ছে সেটা অসংঘাত। যেমন এক্সাম্পল হচ্ছে চুনা পাথর, চুন, ক্যালসিয়াম রয়েছে, চুনা পাথর, তার ফলে এখানে একটা বিক্রিয়া তৈরি করছে চুন আছে বলে, ঠিক আছে। তাহলে এই দুটো হচ্ছে উৎপত্তি অনুসারে পলিশ্রেণী বিভাগ। তাহলে যান্ত্রিক উপায় যদি দেখো, তাহলে যান্ত্রিক উপায়ে 3 ধরনের আমরা পাথরকে ধরতে পারি, যে 3 প্রকারের। একটা হচ্ছে ধরো কাদা পাথর, যদি ধরি কাদা পাথর, বেলে পাথর, আর একটা ধরছি কংগ্লোমারেট, ঠিক আছে। এটা ক্ল হবে না, হ্যাঁ ক হবে, কংগ্লোমারেট। তাহলে কাদা পাথর সব থেকে বেশি ছিদ্র থাকবে কংগ্লোমারেটে, যদি ছবি দেখে থাকো বইয়ের মধ্যে ছবি থাকবে, সব থেকে বেশি ছিদ্র হবে, ঠিক আছে। এটা সব থেকে বেশি মানে হচ্ছে 2 mm এর বেশি হয় এর, যে ছিদ্রগুলো থাকে একটা শিলার মধ্যে, যে ছিদ্রগুলো থাকে সেগুলো 2 mm এর বেশি থাকবে, হলো কংগ্লোমারেটে। বেলে পাথর হচ্ছে 2 থেকে 0.6 থেকে 2 mm পর্যন্ত থাকবে, 0.6 থেকে, ঠিক আছে। আর এটা হচ্ছে লেস দেন 0.6 mm, এটা হচ্ছে কাদা পাথরের, ঠিক আছে। এগুলো সমস্ত দানা, একটা পাথরের মধ্যে যে দানাটা থাকছে তার ব্যাসটা বলছি, সেই ছোট ব্যাসটা কতটা গর্ত সেটা হিসাবে এখানে বলা হচ্ছে। তাহলে সব থেকে যদি ছিদ্রযুক্ত হচ্ছে সেটা হচ্ছে কংগ্লোমারেট, তারপর বেলে পাথর, তারপর হচ্ছে কাদা পাথর। তার মানে সব থেকে সূক্ষ্ম হচ্ছে এইটা, কাদা পাথর হচ্ছে সব থেকে মজবুত, যার সচ্ছিদ্রতা তুলনামূলকভাবে কম, এগুলোর থেকে অনেকটা কম, রাইট। ওকে, এরপরে হচ্ছে আমরা চলে যাবো নেক্সটে, আমরা চলে যাবো হচ্ছে 3টে প্রধান পাললিক শিলা রয়েছে, যেটা হচ্ছে চুনাপাথর, বেলে পাথর আর কাদা পাথর। এই 3টের বৈশিষ্ট্য পড়তে হবে, তুলনামূলকভাবে বৈশিষ্ট্য পড়বো, ঠিক আছে। আচ্ছা দেখো, এরপরে আমরা বললাম যে 3টে প্রধান পাললিক শিলা রয়েছে, চুনাপাথর, বেলে পাথর আর কাদা পাথরের তুলনামূলক বৈশিষ্ট্য হিসেবে পড়বো, এবং আমরা এইগুলো নিয়ে নিচ্ছি কতগুলো বিষয়, এই বিষয়ের ভিত্তিতে আমরা আলোচনা করবো যে এগুলো কেমন, ঠিক আছে। এগুলো হচ্ছে বিভিন্ন বিষয়। প্রথমটা রয়েছে প্রকৃতি কেমন হয়, হ্যাঁ। এই শিলাটার প্রকৃতি কেমন হচ্ছে না, চুনাপাথরের প্রকৃতি মানে এটা চুনময়, সব থেকে বেশি চুন দ্বারাই গঠিত, চুনময়। বেলে পাথরের প্রকৃতি কেমন হবে, এটা বালিময়, ঠিক আছে, বালি বেশি থাকবে এই পদার্থের মধ্যে, বালিময়। আর কাদা পাথরের প্রকৃতি মনে হচ্ছে কাদাময়, রাইট। তাহলে এই 3টে হলো প্রথম। এরপর হচ্ছে ক্ষয় প্রতিরোধ ক্ষমতা। ক্ষয় প্রতিরোধ ক্ষমতা সব থেকে আগে বেশি কোনটা লিখে নিই, সব থেকে বেশি হচ্ছে বেলে পাথরের, ঠিক আছে। আর কাদা পাথরের হচ্ছে সবচেয়ে কম, এটাতেও কম, ক্ষয় প্রতিরোধ ক্ষমতা কম। আর সব থেকে কম হচ্ছে এটা, সবচেয়ে কম, ঠিক আছে। আচ্ছা, এগুলো হচ্ছে স্তরায়ন সব থেকে ভালো দেখা যায় হচ্ছে কাদা পাথরে, এইগুলো তো অত ভালো দেখা যায় না, তবে সব থেকে ভালো দেখা যায় কাদা পাথরে। প্রবেশ্যতা ও সছিদ্রতা, তাহলে প্রবেশ্যতা সব থেকে বেশি হয় মেনলি, এটাতে যেমন প্রবেশ্যতা খুব ভালো হয় চুনা পাথরে, ঠিক আছে। প্রবেশ্যতা বেশি, আমি এখানে লিখে দিচ্ছি প্রবেশ্যতা, প্রটা বেশি হলো, এখানে দুটোই বেশি হয়, লিখে দিচ্ছি উভয়ই বেশি, ঠিক আছে। আর এই দুটো হয়ে গেল। নেক্সট পয়েন্ট হচ্ছে আমাদের রয়েছে ব্যবহার, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে শর্ট আসে। তাহলে দেখবো, আচ্ছা এইটার লেখা হয়নি, এটার সচ্ছিদ্রতা খুব বেশি, এর হচ্ছে সচ্ছিদ্রতা বেশি, ঠিক আছে। তাহলে এর হচ্ছে প্রবেশ্যতা বেশি, কাদা পাথরের সচ্ছিদ্রতা বেশি, আর এর দুটোই হচ্ছে বেশি। এরপর হচ্ছে ব্যবহারটা খুবই ইম্পর্টেন্ট। তো এইটার হচ্ছে প্রথম যে ব্যবহার, এটা বিভিন্ন সিমেন্ট তৈরি, লৌহ ইস্পাত শিল্প কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়, ঠিক আছে। আর সেকেন্ড, এটা হচ্ছে যেহেতু যথেষ্ট ক্ষয় প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি, মানে অনেকটাই মজবুত, তো ওই জন্য এখানে স্থাপত্য কার্যে মেনলি হয়, যেমন লালকেল্লাতে বেলে পাথর ইউজ করা হয়েছে, খাজুরাহোর মন্দির, জয়সলমীর সোনার কেল্লা, এইসব জায়গাতে খুব বেলে পাথরের ব্যবহার হয়েছে।
আর কাদা পাথরে যদি দেখি, এটা যেহেতু খুব সবচেয়ে কম ক্ষয় প্রতিরোধ ক্ষমতা, এখানে এবং স্তরটা অনেক বেশি দেখা যায়, তার ফলে স্তর স্তরে শিলাগুলোকে ভেঙে টালির আকারে বিভিন্ন ঘর নির্মাণে টালির আকারে ব্যবহার করা হয়, বেশি মজবুত কোনো জায়গাতে ব্যবহার করা হয় না। তাহলে আমরা এগুলো লিখে নিই এখন। তাহলে আমরা ব্যবহারটা লিখে নিয়েছি এখানে, যে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়, তারপর এটা স্থাপত্যে বিভিন্ন স্থাপত্যে ব্যবহৃত হয়, লাস্টেরটা হচ্ছে কাদা পাথর হচ্ছে টালি নির্মাণে হয়। এবার হচ্ছে বিশেষ বিশেষ বৈশিষ্ট্য বিভিন্ন পাথরে কী কী দেখা যায়। যেমন এখানের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, যখন এই চুনা পাথরটা, যেহেতু আমরা দেখলাম যে এটা একটা অসংঘাত জাতীয় শিলা, অর্থাৎ রাসায়নিক প্রক্রিয়া এটার সৃষ্টিক্ষেত্রে ভূমিকা রয়েছে, তাহলে চুনা পাথরের ক্ষেত্রে এখানে কি হচ্ছে না, বৃষ্টির জল অথবা অ্যাসিড জল, দুরকম হতে পারে। বৃষ্টি জল বা অ্যাসিড জল যখন চুনাপাতার সাথে মিশছে, তখন চুন আর অ্যাসিডটা রিয়াকশন করছে, রিয়াকশন করে ক্যালসিয়াম বাইকার্বনেট তৈরি করছে, এবং সেখান থেকে চেঞ্জ হয়ে পড়ে, রিয়াকশন হয়ে পড়ে সেটা বাইকার্বনেটে, প্রথমে ক্যালসিয়াম কার্বনেট করছে, সেটাকে ক্যালসিয়াম বাইকার্বনেটে পরিণত হচ্ছে। কিসের জন্য না, এই চুনটার সঙ্গে যদি অ্যাসিড, বৃষ্টির জলে যেহেতু অ্যাসিড থাকে, সেই অ্যাসিডটা বিক্রিয়া করে পরে ক্যালসিয়াম বাইকার্বনেটটা, ক্যালসিয়াম কার্বনেটটা বাইকার্বনেটে পরিণত হচ্ছে। এইটা একটা বিশেষ বৈশিষ্ট্য এক্ষেত্রে দেখা যায়। তার ফলে কী হচ্ছে, চুনাপাথর গঠিত এগুলোতে কিন্তু এফেক্ট হয় খুব বেশি অ্যাসিড হলে। ওকে, নেক্সট হচ্ছে বেলে পাথর। বেলে পাথর হচ্ছে, এর বৈশিষ্ট্য হচ্ছে, বেলে পাথর যেহেতু বালি হয়, তার মানে ওখানে লবণাক্তের পরিমাণ খুব বেশি হবে। তার মানে বেলে পাথর গঠিত অঞ্চলে কিন্তু অনেক বেশি মানে যে মৃত্তিকাটা গড়ে উঠবে সেটা খুব বেশি লবণাক্ত হবে, আর লবণাক্ত হওয়া মানে তো সেটা অনুর্বর। ওকে, তারপর হচ্ছে লাস্ট পয়েন্ট বলেছে, এটা এখানে কাদা পাথর। কাদা পাথরের মেনলি যেহেতু ভঙ্গুরতা বেশি, ক্ষয় প্রতিরোধ ক্ষমতা দেখেছি আমরা কম, তার মানে এই কাদা পাথর গঠিত অঞ্চলে কিন্তু খুব মজবুত কোনো নির্মাণ কার্য করা একদমই অনুচিত। ঠিক আছে, তাহলে এই তিনটে আমাদের মোটামুটি পাললিক শিলার পরিচয় হয়ে গেল। তোমাদের বইয়ে কিন্তু অনেকগুলোই পাললিক শিলার পরিচয় রয়েছে। বিভিন্ন দেখবে তোমাদের এই চুনাপাথরের পেজে অনেকগুলো ছবি সহ রয়েছে, সেগুলো তোমরা একটু দেখে নিও যে কোন কোন প্রকৃতির রয়েছে আরও। ঠিক আছে, তো আজকে মতো এখানেই থাক, নেক্সট দিন আমরা রূপান্তরিত শিলা নিয়ে পড়বো। থ্যাংক ইউ।